নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনারা জানেন 4 এবং 5 তারিখ ওয়াশিংটনে ক্রিটিক্যাল মিনারেলস মিনিস্টেরিয়ালের একটা বৈঠক ছিল। সেই বৈঠকে জয়শঙ্কর উপস্থিত হয়েছিলেন, আমাদের বিদেশমন্ত্রী। সেখানে বৈঠক হয়েছে। বৈঠক হওয়ার পরেতে একটা বিশেষ এগ্রিমেন্ট হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় বিভিন্ন অশান্ত যে সমস্ত দেশগুলো রয়েছে, সেই সমস্ত দেশগুলো নিয়ে ভারতের সঙ্গে ইউনাইটেড স্টেটসের একটা এগ্রিমেন্ট হয়েছে। সেই এগ্রিমেন্টটার নাম হচ্ছে কমন ইন্টারেস্ট ইন সাউথ এশিয়া, সেন্ট্রাল এশিয়া, কোয়াড, বে অফ বেঙ্গল, ইন্দো প্যাসিফিক এগ্রিমেন্ট 2026। এই এগ্রিমেন্টটা আজকে সকালবেলা হয়েছে এবং সেখানে সবার সামনে এই এগ্রিমেন্টটা পড়া হয়েছে যৌথ বিবৃতির মাধ্যমে। তার আগে একটু বলে দেওয়া ভালো, গতকালকে 4 তারিখ ছিল। 4 তারিখ আমরা সন্ধ্যের দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কো রুবিও টেলিফোনে প্রায় 16 মিনিট কথা হয়। 16 মিনিট কথা বলার পর মার্কো রুবিও শেখ হাসিনাকে জানিয়েছেন যে বাংলাদেশে দৃঢ় গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার রক্ষা কাজ করার অঙ্গীকার ওয়াশিংটন এবং পরবর্তী যে সরকার আসবে সেই সরকার অভিন্ন চুক্তিতে অভিন্নভাবে কাজ করবে এবং দীর্ঘদিন ধরে কাজ করবে। এই যে কথাটা হয়, এই কথার বাইরে আরো অনেক কিছু কথাবার্তা হয়েছে, সেগুলো আমরা জানতে পারিনি, কিন্তু এই কথাটুকু আমরা জানতে পেরেছি। তারপর আজকে যখন যৌথ বিবৃতি যখন শুরু হয়, তখন প্রথমেই বলতে শুরু করেন মার্কো রুবিও। প্রথমে বলতে শুরু করেন জয়শঙ্কর জি বলেন যে সেগমেন্ট 1-এ তার যে চুক্তি হয়েছে, তার সেগমেন্ট 1-এ লেখা হয়েছে, মানে স্ট্র্যাটেজিক আকাশ এবং সমুদ্র পথে ইন্টারন্যাশনাল টেরোরিজম, ক্রস বর্ডার টেরোরিজম, অর্থায়ন, এই সমস্ত হলে সার্জিক্যাল স্ট্রাইক করা যেতে পারে, ভারত করতে পারে, ইউএসও করতে পারে। যদি ভারত চায় ইউএসও করতে পারে। এখন এই যে আমাদের এখানে মায়ানমার, কম্বোডিয়া, এই বিভিন্ন দেশে ছোটখাটো গন্ডগোল গুলো হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সঙ্গে, সেই রাষ্ট্রগুলোর উপরে নজরদারি করার জন্য এই এগ্রিমেন্টটা করা হয়েছে, যেখানে ভারতকে দক্ষিণ পূর্ব এশিয়ার দায়িত্ব দিয়েছে ইউনাইটেড স্টেটস। এরপর জয়শঙ্কর বক্তব্য নিয়ে শেষ করার আগে তিনি আবার বলেন যে এখানে উপস্থিত 55টি দেশের আমাদের প্রতিনিধি আছেন, আমাদের ক্লোজ অ্যালাইজ রয়েছেন, যাদের সঙ্গে আমাদের এই সমস্ত চুক্তিভুক্তি বিভিন্ন হয়েছে ক্রিটিক্যাল মিনারেলস নিয়ে। আমরা আশা করব এই 55টি দেশ এই সময় এই এগ্রিমেন্টের সঙ্গে একমত হবেন এবং বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যে একটা অবৈধ সরকার যে নির্বাচনের চেষ্টা করছে, সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই যে এটা অবৈধ নির্বাচন এবং এই নির্বাচনে ভারত কোন রকম সমর্থন করে না। এরপরে ইউএস এর দিকে মার্কো রুবিওর দিকে তাকালে মার্কো রুবিও বলেন না, ভারত এই সমর্থন করে না। ভারত যেটা করে সেটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে কাজ করে। ভারতবর্ষ বৃহৎ গণতান্ত্রিক দেশ, আমরা সেটা মানি। আর এই অবৈধ সরকার যেভাবে একটা নির্বাচন এবং অন্যান্য কাজকর্ম করছে, খুন জখম, তারপরে রাহাজানি,
তারপরে মামলা দেওয়া, অবৈধভাবে মামলা দেওয়া এবং দেশকে অস্থির করা, সেটা অবসান করতে হবে রীতিমতো। তারপরে মার্কো রুবিও বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন এবং সকল ধরনের অর্থনৈতিক, সামাজিক কর্মকাণ্ড পূর্বের ন্যায় সর্বাত্মক সহযোগিতা, সমঝোতা এবং পারস্পরিক মর্যাদার ভিত্তিতে কাজ করবে। পরবর্তী সরকার, মানে ঢাকা, বাংলাদেশের ঢাকা এবং ইউনাইটেড নেশন। কৌশলগত সিদ্ধান্ত বাস্তবায়ন চলমান থাকবে। প্রতি 3 মাস অন্তর এই এগ্রিমেন্ট, যেটা ইউএস এবং ভারতের সঙ্গে এগ্রিমেন্টটা হলো 2026, এই এগ্রিমেন্টটা চলমান থাকবে এবং 3 মাস অন্তর অন্তর এই রিভিউ হবে। এগ্রিমেন্টটা কি আবার বলে দিচ্ছি, কমন ইন্টারেস্ট ইন সাউথ এশিয়া, সেন্ট্রাল এশিয়া, গোয়ার, বে অফ বেঙ্গল, ইন্দো প্যাসিফিক এগ্রিমেন্ট 2026। এখন এই যে আপনার বিবৃতিটা হয়, এই যৌথ বিবৃতির মধ্যে কয়েকটা দেশ তারা হাত তোলে এবং নিজেদের সমর্থন জাহির করে এবং জয়শঙ্কর ও মার্কো রুবিও তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বলেন, এই অবস্থা, বাংলাদেশের যে অবস্থা, মায়ানমারের যে অবস্থা এবং এর যে কম্বোডিয়ার যে অবস্থা, এইটা আমরা খুব তাড়াতাড়ি নিরসনে আমরা ব্যবস্থা নেব এবং পূর্বে যা হয়েছে, পূর্বে যে সরকার যা কিছু করেছে সেগুলোকে আমরা ধর্তব্যের মধ্যে ধরছি না। নতুন সকালে নতুন প্রতিজ্ঞার মাধ্যমে আমরা একটা নতুন পদক্ষেপ নিতে চলেছি। আশা করছি উপস্থিত 55টা আমাদের পার্টনার যারা রয়েছেন তারা আমাদেরকে সমর্থন করবেন। এছাড়া আমাদের যে সমস্ত ডিলগুলো হয়েছে ক্রিটিক্যাল মিনারেল নিয়ে, সেগুলো নিয়ে তো আমাদের চুক্তি আজকে হয়ে যাবে। এই চুক্তি যেটা হয়ে যাবে সেটা নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা আবার একটা জয়েন্ট প্রেস কনফারেন্স করব। তাহলে এখন বাংলাদেশের ব্যাপারটা কি দাঁড়ালো, যে ডক্টর জয়শঙ্কর এবং মার্কো রুবিও 55টা দেশের সামনে ইউনুসের জামা কাপড় সমস্ত খুলে দিলেন এবং মার্কো রুবিও বিশেষ করে বাংলাদেশে যে অত্যাচার, হিন্দু নিধন এবং মামলাবাজ একটা সরকার চলছে এবং তারা অবৈধভাবে সমস্ত কাজকর্ম করছে এবং সংবিধানকে তারা নষ্টের চেষ্টা করছে, সেটাকে তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্র এবং ভারতবর্ষ কোনোভাবেই মেনে নেবে না। এইটা ভারতবর্ষ এবং যুক্তরাষ্ট্র সমবেতভাবে এটাকে প্রতিহত করার চেষ্টা করা হবে এবং যত শীঘ্র পারা যায় এই ব্যাপারে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। আর যতই এই সমস্ত নির্বাচন করা হোক, এই নির্বাচন আন্তর্জাতিক স্তরে কোনো রকম মান্যতা পাবে না। ফলে এই যে ইউনূস সাহেব, আপনি যে সমস্ত নির্বাচনের কথা ভেবে আপনি এই সমস্ত কর্মকাণ্ড করছেন, আর যারা এই নির্বাচনের ঠেলায় যারা সমস্ত মাতামাতি করছে প্রধানমন্ত্রী হওয়ার জন্য, তারা কিন্তু কেউ হালে পানি পাবেন না। ফলে মানে ভারতবর্ষ এবং ইউএস তার পূর্বের জায়গা থেকে সরে এসছে এবং ভারতবর্ষ বরাবরই তার একই জায়গায় দাঁড়িয়ে আছে যে ওখানে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। একটা গণতান্ত্রিক সরকার ওখানে প্রতিষ্ঠা হলে তবেই ভারতের সঙ্গে তাদের সম্পর্ক এবং ইউএস এর সঙ্গে তাদের সম্পর্ক স্থাপিত হবে এবং সেটা চলমান থাকবে বলে এখানে যেটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এই সম্পর্ক যেটা পরবর্তী গণতান্ত্রিক নির্বাচন প্রতিষ্ঠিত হবে, সেই সরকারের সঙ্গে চলমান প্রক্রিয়া একটা চলতে থাকবে। পৃথিবী এখন অশান্ত, এই অশান্ত পৃথিবীতে শান্তি আনতে গেলে কড়া হাতে দমন করতে হবে যে সমস্ত অনিষ্টকারী দল, যে সমস্ত ব্যক্তি আছে তাদের বিরুদ্ধে কড়া শাস্তি ব্যবস্থা করতে হবে। এটা আন্তর্জাতিক আইনেই আছে। এই আন্তর্জাতিক আইন যারা ভাঙবে
তারা সমস্যার সম্মুখীন হবেন। পরবর্তী ক্ষেত্রে যে সরকার আসবে সেই সরকার যা ব্যবস্থা নেবে তা সেটাই আমরা মেনে নেব। আপাতত এই হচ্ছে আজকে যা ডিসকাশন হয়েছে। তবে শেখ হাসিনার সঙ্গে মার্কো রুবিওর দীর্ঘ 16 মিনিটে কি কথা হয়েছে আমরা তো জানি না, কিন্তু যতটুকু শুনলাম ততটুকু আপনাদেরকে বললাম। যে কথাটা যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের দৃঢ় গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার রক্ষা কাজ করার মানবাধিকার রক্ষা করে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ এবং ওয়াশিংটন এবং ঢাকার মধ্যে এই প্রতিশ্রুতিবদ্ধ আমরা দুজনে রয়েছি। এই মর্মে একটি কথাবার্তা হয়েছে 16 মিনিটের। আর একটা খবর হচ্ছে সেটা হচ্ছে মিয়ানমার এবং রাশিয়ার সঙ্গে 2030 পর্যন্ত একটা সামরিক চুক্তি হয়েছে। মিয়ানমার এবং রাশিয়ার মধ্যে একটা সামরিক চুক্তি হয়েছে। ফলে যারা এই খবরটা দিয়েছে, এই চুক্তিটা হচ্ছে গতকালকে তাস এবং RTV, তাস সংবাদ, রাশিয়ান সংবাদ সংস্থা তাস এবং তাদের রাষ্ট্রীয় টেলিভিশন RTV এই খবরটা দিয়েছে। ফলে যারা এতদিন মনে করছেন আমেরিকাকে বাদ দিয়ে, ভারতকে বাদ দিয়ে তারা মায়ানমারের সঙ্গে কিছু কাজকর্ম করবেন, তাদের মুখে চুনকালি পড়লো। আর আপাতত দিকে দৃষ্টিতে মনে হচ্ছে একটা বড় কিছু ঘটতে যাচ্ছে। খুব শিগগিরই 12 তারিখের আশেপাশেই ঘটবে। সেটা এবার আপনারা অপেক্ষা করতে থাকুন, যেটা আমি বারবার বলে আসছিলাম আপনাদের। এবার সেই সময় এসে গেছে। ভারতের সঙ্গে ইউনাইটেড স্টেটসের একটা লিখিত চুক্তি, যেটা আমি বারবার বলছিলাম, লিখিত চুক্তি সম্পাদন করতে হবে। লিখিত চুক্তি হয়ে গেছে, তার শিরোনামও আমি বলে দিলাম। এই চুক্তিটা আগামী 2036 অব্দি চলবে, যেটা আমি আগেই বলেছিলাম 10 বছরের চুক্তি হবে। আসসালামু আলাইকুম। এর মধ্যে এই প্রশ্ন উঠেছিল, যেহেতু স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী নাই, যেহেতু ডেপুটি স্পিকার তিনিও নাই, ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচন শেষে যারা সংসদ সদস্য নির্বাচিত হবে তাদেরকে শপথ কে পড়াবে, এবং এটা নিয়ে সংসদ সচিবালয়ে তারা আপনার আইন মন্ত্রণালয়ের জন্য আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে সেখানে তারা জানতে চেয়েছিল যে আইন মন্ত্রণালয় কি মতামত দেয়। আমাদের সাথে সবশেষ যে খবরটা আছে, খবরটা হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার CCAMM নাসির উদ্দিন। স্পিকার ও ডেপুটি স্পিকার উভয় পদ শূন্য থাকায় সংবিধানের বিধান অনুসারে সিইসি এর দায়িত্ব পালন করবেন। সংসদ ও ইসি সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এখানে একটা প্যাচ আছে। স্পিকার শিরিন শারমিন চৌধুরী তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলেই শোনা গেছে, কিন্তু এর মধ্যে কিছু রহস্য আছে। সেই পদত্যাগপত্র তিনি কোথায় আছেন, কিভাবে আছেন, সত্যিকার তিনি পাঠিয়েছেন কিনা। আর ডেপুটি স্পিকার তিনি কারাগারে আছেন, শামসুল হক টুকু কারাগারে, তিনি পদত্যাগ করেন নাই। তাহলে কারাগারে থাকা ডেপুটি স্পিকার কারাগারে থাকলে তিনি তো এখন দণ্ডিত না, তাহলে তাকে বাদ দিয়ে কেন সিইসি শপথ পড়াবেন? সংবিধানে 148 অনুচ্ছেদ অনুযায়ী বিদায়ী স্পিকার নতুন এমপিদের শপথ পাঠ করাবেন। 148(2) অনুচ্ছেদে বলা হয়েছে স্পিকারের মনোনীত কোনো ব্যক্তির কাছেও এমপিরা শপথ নিতে পারবেন। 148(2) ক অনুচ্ছেদে বলা হয়েছে গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে যদি স্পিকার বা তার মনোনীত ব্যক্তি সংসদ সদস্যদের শপথ না পড়ান, তাহলে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পড়াবেন। আমাদের সামনে এই সংক্রান্ত একটি খবর আছে দৈনিক যুগান্তরের। দৈনিক যুগান্তরের এই খবরটা আবার একটু ডিফারেন্ট ইঙ্গিত বহন করে। বিদায়ী সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করলেও নতুন সংসদে নির্বাচিত সদস্যদের শপথ পড়াতে পারবেন। আমাদের সংবিধানে এটা আছে। তিনি পদত্যাগ করলেও পুরনো স্পিকারই শপথ পড়ান। এক্ষেত্রে সাংবিধানিক কোনো বাধা নেই। এছাড়া তার বিরুদ্ধে মামলাও রয়েছে মাত্র একটি। সেক্ষেত্রে আদালতে তার জামিন হলে এবং সরকার চাইলে তিনি যথাসময়ে প্রকাশ্যে আসতে পারেন। জাতীয় নির্বাচনের পর নাটকীয়ভাবে এমন কিছু ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না। যুগান্তরকে এমনটি জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ সহ রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অনেকে। নিশ্চয়ই ইলেকশনের পরে বহু নাটকীয়তা তাহলে অপেক্ষা করছে, এবং শিরিন শারমিন চৌধুরী অনেকে মনে করেন তিনি দেশেই আছেন, যেহেতু তিনি তার পাসপোর্ট করতে পেরেছিলেন তার পরিবার সহ, এবং তিনি
নিরাপত্তার সঙ্গেই আছেন, সেরকম ধারণাই সবার। আরেকটা হচ্ছে যে এই সরকার যেহেতু আওয়ামী লীগের গন্ধও সহ্য করতে পারে না, সেই ক্ষেত্রে হয়তো সরকারে এই অন্তর্বর্তী সরকারে যেহেতু এটা ব্যবস্থা করতে হবে, এটা নতুন সরকার বিএনপি এসে করবে বা জামাত এসে করবে তা তো না। সুতরাং অন্তর্বর্তী সরকার করলে তারা আওয়ামী লীগের কাউকে দিয়ে শপথ পড়াবে, এইটা মনে হয় মানে হওয়ার না। মানে বিষয়টা আমি এরকম চিন্তা করছি যে ধরেন হাসনাত আব্দুল্লাহ তো প্রায় ফাঁকা মাঠে গোল দেওয়ার মতন অবস্থা। হাসনাত আব্দুল্লাহ এমপি হয়ে সে আওয়ামী লীগের শিন শারমিন চৌধুরী বা শামসুল হক টুকুর কাছে শপথ পড়ছেন, এটা মনে হয় হাসনাতরা ডক্টর ইউনূসকে দিয়ে করাবেন না, এটা তাদের ধাঁচে যায় না আর কি। এখানে সংবিধানের অনুচ্ছেদগুলো আবারও যুগান্তরের এই রিপোর্টে তুলে ধরা হয়েছে, তবে যুগান্তরের এই রিপোর্টটি তারা সংবিধান বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলেছেন, আর আমরা আমাদের তথ্য অনুযায়ী আমরা বলছি যে সিইসি শপথ পড়াবেন। এদিকে এর বাইরে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ পড়াতে পারবেন, সেটাও সংবিধানে আছে। ফলে সরকারের সামনে রাস্তা ফ্রি আছে। জাতীয় সংসদ পরিচালিত হয় যে কার্যবিধি অনুসারে, সেখানে 2য় অধ্যায়ে 5-1 দফায় রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তিও শপথ পড়ানোর সুযোগ রাখা হয়েছে। এই অবস্থায় সরকার যদি সাবেক স্পিকারের সাংবিধানিক উল্লেখিত সুযোগকে কাজে লাগাতে না চায়, সেক্ষেত্রে শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার, যেটা আমরা এর আগে আপনাদেরকে জানিয়েছি। ফলে এখন শেষতক বিশেষ কোনো জায়গার বিশেষ কোনো নাটকীয়তা ঘটে কিনা সেটা দেখার অপেক্ষায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।